বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আপনারা আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ক্লাসটার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতির 7 বা 7ম ক্লাস, যে ক্লাসে আসলে আপনাদেরকে আমি এই প্রথম অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি এর আগে অনেক অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, আমার মনে হয় আপনারা এই বিষয়ে ইউ আর 100% ইনফরমেটিভ অ্যাবাউট দ্য চ্যাপ্টার। আমার মনে হয় এরা জেনে ফেলেছেন যে কি বিষয়গুলো আসতে পারে, কি বিষয়গুলো আসে। এখন আসলে আমরা দিন দিন ক্রোনোলজিক্যালি একটু মানে সহজ থেকে একটু কঠিনের দিকে যাচ্ছি, কিন্তু কঠিন মনে হচ্ছে না। কারণ হচ্ছে সরল সরেয়া শিখতে যতটুকু সময় বা কষ্ট লাগে, আমি আমার শব্দটা শিখতে ততটুকু কষ্ট বা সময় লাগে না, বিকজ আমরা লেটার বা অ্যালফাবেট গুলো আগেই চিনে ফেলেছি। তো এই চ্যাপ্টারে কিন্তু আমরা লেটার, অ্যালফাবেট বলেন সবকিছুই চিনে ফেলেছি এর আগে। সো এখন শুধু আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়, এভাবে মানে কিভাবে অঙ্কগুলো সমাধান করা হয়, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্ট, নাও আই ক্যান স্টার্ট। জনাব রিয়া 2018 1 জুলাই তারিখে নগদ 1 লাখ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। ডিয়ার স্টুডেন্ট, 2018 1 জুলাই এখানে বলেছে ক্যাশ 1 লাখ, ফার্নিচার হচ্ছে কত 50,000 নিয়ে বিজনেস স্টার্ট করেছে। আমরা জানি যে নগদ যদি নিয়ে আসে, নগদ আনবার্সে আসবাবপত্র এবং মূলধন তিনটা এখানে আমাদের হিসাব খাত হয়েছে। একটা হচ্ছে নগদান, আরটা হচ্ছে আসবাবপত্র, আরটা হচ্ছে কি মূলধন। নগদ সম্পদ, আসবাবপত্র সম্পদ এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। নাও জুলাই 2, সাইমন নিকোর হতে 40,000 টাকার পণ্য ক্রয় যার 50% নগদে। সাইমন নিকট হতে 40,000 টাকার পণ্য ক্রয়। লিসেন, 40,000 টাকার পণ্য, একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, 40,000 টাকার পণ্য করে 50% নগদে বলেছে। তাহলে 50% নগদ যখন বলেছে আর 50% কি আমরা ক্রেডিট মনে করবো, তাই না? তাহলে নগদান আগে আমরা ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে, আমাদের যেটা বোঝা দরকার বা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, ক্রয় হচ্ছে 40, নগদ হচ্ছে 20, আর হচ্ছে পাওনাদার হচ্ছে 20। তাহলে বুঝতে পারছো, ক্রয় হচ্ছে ব্যয়, নগদান সম্পদ এবং পাওনাদার হচ্ছে দায়। তানহার নিকট 60,000 টাকার পণ্য বিক্রয় যার 40% নগদে। তানহার নিকট 60,000 টাকার পণ্য বিক্রয় করেছি। তাহলে বিক্রয় করেছি, একটু লিসেন। তো বিক্রয় করলে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত 40% নগদ হলে আর 60% হচ্ছে ক্রেডিট মনে করতে হবে। তাহলে আমরা লিখব যে নগদান হচ্ছে 40, মানে 60,000 টাকার 40 হচ্ছে কত, 4,424, মানে 24,000 টাকা। আর বাকি হচ্ছে 36,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, আর বিক্রয় হচ্ছে 60,000 টাকা। তাহলে আমাদের তিনটা বিষয় আসলো, নগদ, প্রাপ্য হিসাব এবং কি বিক্রয়। বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। লিসেন টু মি, এখনো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি কোনো ব্যবসায়ী, যদি কোনো বিজনেসম্যান ফার্নিচার বিষয়ে ব্যবসা করে, তাহলে তার ওই ফার্নিচারটা বা আসবাবপত্রটা হচ্ছে ক্রয়, পণ্য। তুমি একটা এসির দোকানের এসি হচ্ছে কি বলো, পণ্য, গুডস। কোনো গাড়ির দোকানে, অটোমোবাইল দোকানে, ওটা হচ্ছে কি আমার পণ্য। ঠিক যে যে ব্যবসা করে ওই ব্যবসা তার কাছে পণ্য। তাহলে বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় হচ্ছে তাহলে ক্রয়, ক্রয় এটা তুমি যেহেতু নগদও নাই বাকিও নাই, কিছুই লেখা নেই, তো তুমি এটা নগদও দিতে পারো, আবার কি বাকিতেও দিতে পারো। এটা অপশন আছে যে ক্রয় আসবাবপত্র হবে না, ক্রয় নগদানও করতে পারো অথবা পদি হিসাবও করতে পারো। you have taken two option because there is no mention here cash or credit. but এক্ষেত্রে যখন অ্যাসেট, যদি একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাসেট যখন পারচেজ করে তখন আমরা নগদ ধরাটাই উত্তম। কেউ যদি নগদ না ধরে তাহলে যে ভুল হয়ে যাবে, নট নেসেসারি, এটা কিন্তু হবে না। বাট মনে রাখতে হবে যে এটা অবশ্যই আমরা নগদ ধরাটা শ্রেয় বা বেটার বা বেস্ট।
ছেলে কলেজের বেতন পরিশোধ কোথা থেকে পরিশোধ করেছে, দ্যার ইজ নো মেনশন হিয়ার। এখানে কোথা থেকে পরিশোধ করেছে এখানে তাকে বলা হয়নি। যদিও 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 দো যদিও এই বিষয়টা মেনশন করা হয়েছে ছেলের পরিশোধ। আমরা যদি এটা বলি যে পার্সোনাল সে পরিশোধ করেছে, তাহলে ইট ইজ নট আ বিজনেস ট্রানজাকশনস, ইট ইজ নট আ বিজনেস ট্রানজাকশন, বিজনেস ট্রানজাকশন না। আর যদি মনে করি যে এটা বিজনেস থেকে নিয়েছে, দেন এটা বিজনেস ট্রানজাকশন, সেক্ষেত্রে বেতন। আর কি আমাকে মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, নিয়ে গেছে দেখো ছেলের পরিশোধ, তাহলে বেতন না দিয়ে আমরা উত্তোলন নগদান, উত্তোলন নগদান যদি আমরা এটা ধরে নেই যে দিস ট্রানজাকশন অকার ফ্রম বিজনেস, বিজনেস থেকে তৈরি হয়েছে, বিজনেস থেকে তৈরি, বিজনেস থেকে টাকা নিয়ে ওনার মালিক তার ছেলের বেতন দিয়েছে, বা ছেলে স্কুলের বেতন দিয়েছে, বা কলেজের বেতন দিয়েছে, দেন কি হবে এটা, আবারও বলছি উত্তোলন নগদান। অদায়ী পাওনা ধার্য করা হলো, এটা অদায়ী পাওনা ধার্য সম্বন্ধে তোমাদের জানা আছে যে আমরা বাকিতে বিক্রয়ের ফলে যে টাকাটা বারবার চাওয়ার পরেও আমরা পাই না বা আসে না, তাকে বলা হয় অদায়ী পাওনা। ডিয়ার স্টুডেন্ট, লিসেন টু মি অ্যান্ড ফলো মি। যে কি বলছে অদায়ী পাওনা কি, যেটা আমরা বারবার চেয়েছি অ্যাগেন অ্যাগেন, বাট কি আমরা পাইনি, সেটা হচ্ছে কি আমাদের বলো নগদান বা অদায়ী পাওনা। ব্যাংক চার্জ, তাহলে আমরা কি অদায়ী পাওনা, আর হচ্ছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব সাধারণত দেনাদার থেকে বা দেনাদার গুলোও হয়ে যাবে। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ তো ব্যাংক কমে গেছে, তাহলে মনে রাখতে হবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক সুদ হয়েছে, ব্যাংক বেড়ে গেছে, ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। বা কেক করলাম কেন আমি, এটা দুটো হচ্ছে ব্যাংক আর হচ্ছে ব্যাংক চার্জ আর ব্যাংক অ্যান্ড ব্যাংক সুদ, এই লেনদেনগুলো বা এখানে হয়েছে। এখানে মোট ক্রয়ের পরিমাণটা আমাকে বলেছে। স্যার প্রশ্ন ছিল স্যার, জি বলো বাবা। স্যার ব্যাংক চার্জ 300 টাকা, এটা স্যার আমার খরচের দিক দিয়ে পড়ছে স্যার। হ্যাঁ ব্যাংক চার্জ আর ব্যাংক। আর সুদ মঞ্জুর করলে কি স্যার আমার আয় হয়? হ্যাঁ আর হলে ব্যাংক টু ব্যাংক সুদ। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি কোন স্যার। কোশ্চেন, আরো কেউ কোশ্চেন করতে চাচ্ছ, কোন কোশ্চেন করতে চাচ্ছ এখানে না? ওকে, মোট ক্রয় পরিমাণ আমি আগেই বলছি, সাইমার থেকে আমরা ক্রয় করেছি 40,000 টাকা, আর বিক্রয় উদ্দেশ্যে ক্রয় করেছি আর আসবাবপত্র ক্রয় করেছি এই হচ্ছে 50,000 টাকা। দেখো বাবা, পণ্য এবং ক্রয়াত বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10, এই হচ্ছে আমাদের কত 50,000 টাকা। মানে কেন এটা ক্রয়, এটা পণ্য ক্রয় 40, এটাও কিন্তু পণ্য, যেহেতু আমরা আসবাবপত্রটাকে সেল করতে চাই। তাহলে আমরা ক্লিয়ার স্টুডেন্ট, আমরা এটাকে বুঝে ফেলেছি। সেকেন্ড হচ্ছে 1, 15, 20, 31 তারিখের লেনদেনগুলো হিসাব সমেত দেখাও। আমি এগুলো আগেই বলেই দিয়েছি। 1 তারিখে হচ্ছে নগদ 1 লাখ, আসবাবপত্র 50, মূলধন হচ্ছে 1,50,000। এরপরে যাও 15 তারিখ কি বলছে, ছেলের বেতন পরিশোধ। আমি বলে দিয়েছি নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলে গেছে এবং মূলধন কমে গেছে, উত্তোলন। দেখছো, এই যে আমি বলেছিলাম তোমাদের কোনো যে উত্তোলন, এই আমার অ্যাসেটস। কেন উত্তোলন করেছি, আমি যদি মনে করি যেটা বিজনেস ট্রানজাকশন, দেন এটা হবে। আর যদি বলি যে না আমরা আসলে মালিক নিজেই দিয়েছে, তাহলে এটা বিজনেস ট্রানজাকশন না। সো বুঝে নিও। এরপরে হচ্ছে আমি যেটা করছি 2020 অদায়ী পাওনা ধার্য করা হলো। আমি এর আগে বলেছি অদায়ী পাওনার কথাটা বলছি, অদায়ী পাওনা একটা খরচ, তো আমাদের পাওনা বাদ যাবে। আর প্রাপ্য হিসাব, এই দেখছো বাবা প্রাপ্য হিসাব, এই যে আমাদের বিষয়গুলো তুমি যদি একটু খেয়াল করো তাহলে আরো সুন্দর বুঝতে পারবে। কারণ তোমরা আমার মনে হয় এতদিনে এই বিষয়গুলো রিয়েলাইজ করতে পেরেছো। এই দেখো বাবা, প্রাপ্য হিসাব কমে গেছে, প্রাপ্য হিসাব কমে গেছে এবং উত্তোলন দ্বারা মূলধন কমে যায় বা মালিকের হত্য কমে যায়, তাই এটা কমে গেছে। এখন আমি যাচ্ছি লাস্ট কোশ্চেনতে, সেটা হচ্ছে কি 31 তারিখ লেনদেনগুলো। 31 কি আছে, ব্যাংক চার্জ এবং ব্যাংক সুদ। আমি সেটা বলেছিলাম যেহেতু ব্যাংক চার্জ দ্বারা ব্যাংক কমে যায়, তাহলে ব্যাংক কমে গেছে, ব্যাংক কমে গেছে আর ব্যাংক চার্জ খরচ, তাই ওই বা মূলধন কমে গেছে। ব্যাংক সুদ দ্বারা ব্যাংক বেড়ে যায়, ব্যাংক বেড়েছে আর এটা একটা আয়, তাই ওই বা মূলধন কি হয়েছে, মূলধন কি হয়েছে, বেড়েছে, মূলধন বেড়েছে। দিস ইজ দ্য ফর্মুলা, তুমি যোগ করে দিচ্ছ স্যার এগুলো, বুঝছি স্যার। এগুলো করেছো, এদিকে যোগ করেছো 147 লাখ, 1,47,200 দুই পাশে হয়েছে। ওকে ক্লিয়ার, নাও আমরা ক্লিয়ার হয়েছি। জুলাই 31 তারিখে ব্যবসায় মালিকানা সত্ত্বের পরিমাণ,
ডিয়ার স্টুডেন্ট, মালিকানা সত্ত্ব আমরা এর আগেও বলেছি যে মালিকানা সত্ত্ব তৈরি করতে হলে আমাদের কিন্তু জানি আমরা কিভাবে তৈরি হয়, এটা কিন্তু আমাদের বলতেই হবে না, যেটা আমরা জানি। কি জানি এটাকে জানতে হবে। কি জানি? মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের মনে রাখতে হবে মূলধনের সাথে যখন আয় যোগ হবে ব্যয় বাদ যাবে, উত্তোলন বাদ যাবে। তাহলে দেখো এখানে মূলধন হচ্ছে 1.5 লাখ টাকা, এই যে দেখো মূলধন 1.5 লাখ টাকা, ক্রয় ব্যয় বাদ যাবে, বিক্রয় আয় যোগ হবে, আসবাবপত্র ক্রয় এটাও আমাদের বাদ যাবে কারণ এটা পণ্য, ছেলের বেতনের পরিশোধ এটাও বাদ যাবে, অনাদায়ী পাওনা এটাও বাদ যাবে, ব্যাংক চার্জ এটাও বাদ যাবে, ব্যাংক মূলযুক্ত সুদ এটা যোগ হবে। এটা হলেই আমাদের মালিকানা সত্ত্বটা বেরিয়ে আসবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এই যে যদি কেউ না বুঝতে চাও, তোমাদের যদি বোঝার সমস্যা হয়, তাহলে একটা কথা শুনিয়ে দিই। এই যে মূলধন আছে না বাবা, এই যে তুমি হিসাব সমীকরণ, এই ঘরটাই হচ্ছে মালিকানা সত্ত্বের ঘর। ডিয়ার স্টুডেন্ট, এইটা তুমি তুলে দিলেই হয়ে যাবে। তুমি যদি মনে করো তুমি বুঝতেছো না, সাপোজ তুমি এটা তুমি বুঝতেছো না, তাহলে তুমি সকল লেনদেন লিপিবদ্ধ করার সময়, এই সকল লেনদেন লিপিবদ্ধ করা হয়, এই যে আমাদের মূলধন পাশে যে কথাটা আসছে 147,2000, এই যে এই পাশটায় যা আসবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। দেখো মূলধন 1.5 লাখ, এর সাথে আয়, বিক্রয়, ব্যাংক সুদ যোগ করেছে, উত্তোলন বাদ দিয়েছে, ব্যয় সমূহ বাদ দিয়েছে, ক্রয়, বিক্রয়, ক্রয়, অনাদায়ী পাওনা, ব্যাংক চার্জ। এইভাবে একটি অঙ্ক আমাদের এখানে দাঁড় করা হয়েছে। আমার মনে হয় তোমরা বিষয়টা খুব ক্লিয়ার হতে আমি তোমাদের সামনে পেরেছি, তাই না স্যার? বলো বলো। স্যার যদি নেক্সট টাইমে স্যার যদি মূলধন বাইর করতে বলে স্যার, তাহলে আয় সমূহ থেকে এই উত্তোলন বাদ এবং ব্যয় সমূহ বাদ দিলে অ্যান্সার বের হয়ে যাবে। নেক্সট টাইম যদি এরকম কোনো অঙ্ক আসে, সব 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 বাবা, মালিকানা সত্ত্বই হচ্ছে আয় যোগ ব্যয় বাদ, আয় যোগ ব্যয় বাদ, উত্তোলন বাদ। ঠিক কোনো আছে এনি কোশ্চেন ওকে স্যার, বুঝছি স্যার, বুঝছি বাবা? স্যার। এনি কোশ্চেন আছে কোনো? হ্যালো, কোনো কোশ্চেন আছে ভাই? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আবার বলছি, না স্যার। নাই? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি নেক্সট চলে যাচ্ছি। আলতাফ মাহমুদ 2018 আবার বলছি 2018 1 জানুয়ারি নগদ, 1 মে নগদ 70,000, যন্ত্রপাতি 90,000, আসবাবপত্র 80,000 এবং ব্যাগ ঋণ 35 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন জনাব মাহমুদ। মে মাসে কি হয়েছে? মে মাসে লেনদেনগুলো নিম্ন। এখানে একটু বিষয় বোঝার বিষয় যে ব্যাংক ঋণ যে নিয়ে এসেছে এই টাকাটা কিন্তু নগদের সাথে যোগ হয়ে যাবে। আবারও বলছি, নগদ সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমি নগদান যে কথাটা আসছে, নগদান হচ্ছে কত? 1,05,000, যন্ত্রপাতি 90, আসবাবপত্র 80, মূলধন ঋণ হচ্ছে 35, মূলধন হচ্ছে 70, 90 হলে 1,60,000, 2,40,000। তাহলে আমাকে মনে রাখতে হবে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আবারও বলছি, আমি যখন লিখব নগদে লিখবো হচ্ছে 1,05,000, যন্ত্রপাতি লিখবো হচ্ছে 90, আসবাবপত্র হচ্ছে 80,000, ঋণ লিখবো হচ্ছে ব্যাংক ঋণ লিখবো 35, মূলধন লিখবো 2,40,000। এভাবে একটি হয়েছে। পণ্য ক্রয় এত টাকা বাকিতে, এটা আমি ওইখানে প্রথমটাই বুঝিয়েছি যে কি নগদে এত টাকা, তারপরে বলে দিচ্ছি নগদান আর হচ্ছে ক্রয়, নগদান আর হচ্ছে পদীয় হিসাব, পণ্য বিক্রয়, নগদান, প্রাপ্য হিসাব এবং বিক্রয়, বাকিতে আসবাবপত্র ক্রয়। এখানে কিন্তু ফ্যাক্ট তোমাকে বলা হয় নাই যে এটা কি, এটা বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে এটা মনে করতে হবে শিক্ষার্থী, এটা অবশ্যই কি হয়েছে, নগদে ক্রয় করেছে এবং আসবাবপত্র ক্রয় করেছে। এই আসবাবপত্রটা আমরা বিজনেস প্রতিষ্ঠান ইউজ করবে। আবারও বলছি, তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের জানার সুবিধার্থে, তোমাদের চিন্তার সুবিধার্থে আবারও বলছি, ডিয়ার স্টুডেন্ট, কে বলেন?
তো আমার মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো, তাই না? ক্লিয়ার হয়েছে বয়সরা? বাকিদের আসবাবপত্র ক্রয় কথাটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. হ্যাঁ, শিওর? Yes, sir. Yes, sir. হ্যাঁ বলো, Yes, sir. বুঝছি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। তো আমার মনে হচ্ছে যে বাকি আসবাবপত্রটা, এই আসবাবপত্রটা কি কিন্তু তোমার হয়নি, কি বলা হয়, বিক্রয় উদ্দেশ্যে হয়নি, এটা অবশ্যই ইউজ করার উদ্দেশ্যে হয়েছে। তাহলে আমি যেটা বোঝাতে পেরেছি, মানে এটা তোমরা আসলে আশা করি বুঝেছো বা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমার যে কথাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা আশা করি তুমি বুঝতে পেরেছো। তা এখন আমাদের যে চিন্তাটা সেটা হচ্ছে বাকি আসবাবপত্র ক্রয় এত টাকা হয়েছে, নগদে সাপ্লাইজ ক্রয় 70,000 টাকা, কর্মচারী বেতন দেওয়া হলো 40,000 টাকা, পত্রিকার বিজ্ঞাপন বাবদ নগদ পরিশোধ 15,000 টাকা, নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন 8,000 টাকা, পদ হিসাবে অর্থ পরিশোধ কত টাকা আমাদের 20,000 টাকা। তাহলে এখানে আমরা এখানে যেমন দিয়েছি আসবাবপত্র আর হচ্ছে প্রাপ্য হিসাব, নগদে সাপ্লাইজ আর হচ্ছে কি তোমার হচ্ছে সাপ্লাইজ আর কি নগদান, কর্মচারীর বেতন নগদান, পত্রিকার বিজ্ঞাপন বাবদ বিজ্ঞাপন নগদান, নিজ প্রয়োজনে কারবার থেকে নগদ উত্তোলন নগদান, পদী হিসাবে অর্থ পরিশোধ, পদী হিসাব নগদান। এইগুলো হচ্ছে হিসাব খাত বলে দিলাম। এখন জনাব আলতাফ মাহমুদ প্রারম্ভিক মূলধনের পরিমাণ এটা কিন্তু আমি বলেই দিয়েছি 2,40,000 টাকা। বাট কিভাবে হবে আমরা মনে রাখবো যে এই 35,000 টাকা ব্যাংক আমাদের মনে রাখতে হবে সম্পদ থেকে দায়বাদ। তাহলে আমরা একটা জিনিস আমরা এখানে সাধারণত ভুল না, ওটাও হবে, কিন্তু আমাদের যেহেতু আমরা বলেছি যে সিটি কলেজে পড়ি, আমরা মেধাবীদের অন্তর্ভুক্ত, এটা আমরা বিশ্বাস করি। তোমরা মেধাবীদের অন্তর্ভুক্ত, তোমাদের চিন্তা এবং খাতায় উপস্থাপন থাকবে একটু ভিন্ন। তার জন্য আমি বলবো যে 70,000 সাথে 35,000 টাকা যোগ করবা, যোগ করে এরপরে 35,000 টাকা বাদ দিবা। এখানে যেটা দেওয়া হয়নি নগদ 70, নগদ এখানে হবে 70 প্লাস 35 1,05,000, যন্ত্রপাতি 90, আসবাবপত্র কত আমাদের 80, এরপরে যেটা আসে তার থেকে তুমি অবশ্যই কি বাদ দিবা, অবশ্যই 35,000 টাকা বাদ দিবা। এভাবে যদি তুমি উপস্থাপন করো, আই থিঙ্ক এটা একটু বেটার হয়, মানে এটার তুলনায় আমি বিশ্বাস করি। কারণ যেহেতু তোমরা সিটি কলেজের স্টুডেন্ট, তোমাদের জানা দরকার যে আমি যখন ব্যাংক লোন নিয়েছি তখন কিন্তু আমাদের ব্যাংক বা নগদ কথাটা বেড়ে গেছে। সো এটা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সেটা তুমি যদি ব্যাংকও লেখো তাও কোনো সমস্যা হবে না। নগদ 70, ব্যাংক 35, যন্ত্রপাতি 90, আসবাবপত্র 40 যোগ করবে, বাদ হচ্ছে ব্যাংক ঋণ বাদ দিয়ে দিবে। এভাবে দিলে হয়তো আমার মনে হয় এটা উত্তম বলে বিবেচিত হবে। 2, 4, 20 এবং 25 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাব সমূহ আধুনিক শ্রেণীবিভাগ। 2, 4 আমি তো বলেই দিয়েছি বাবা। 2 এ কি আছে দেখো, দেখো তো, যখনই শ্রেণীবিভাগ করতে বলবে তখনই কিন্তু তোমার হিসাব খাত কথাগুলো আনতে হবে। হিসাব খাত ছাড়া তুমি শ্রেণীবিভাগ করতে খুব একটা পারবে না, কারণ হিসাব খাত ছাড়া তুমি ডেবিট ক্রেডিটও নির্ণয় করতে পারবে না। সো হিসাব খাত একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আমার যতটুকু জানা আছে, যে আমি বিশ্বাস করি বা আমি জানি যে অফকোর্স হিসাব খাত ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাও দেখো বাবা, আমি যে কথা তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রয় গেল, ক্রয় নগদান পদী হিসাব, ক্রয় কি ব্যয়, ব্যয় নগদান সম্পদ, পদী হিসাব দায়। এগুলো কিন্তু বলে ফেলেছি আমি একবার, আবারও বলতে হচ্ছে। এরপর হচ্ছে 4 তারিখে নগদান প্রাপ্য হিসাব বিক্রয়, নগদান সম্পদ প্রাপ্য হিসাব সম্পদ বিক্রয় আয়, এটা বলেছি। বিজ্ঞাপন নগদান, বিজ্ঞাপন ব্যয় নগদান সম্পদ, উত্তোলন মালিকানাত্ব নগদান সম্পদ, এগুলো কিন্তু আমার বলা হয়েছে, আমি বলে ফেলেছি। এবং যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছে ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে এরপরে হচ্ছে হিসাব সমীকরণ। এটা তুমি বুঝতেই পেরেছো, দেখো এই যে এখানে কিন্তু সমীকরণে তোমার 1,05,000 চলে এসেছে।
তোমার মনে হয় এইটা দিয়ে বোঝা উচিত যে আমাদের উত্তম কোনটা। আমি এই জিনিসটা বুঝলেই তোমাদেরকে আমরা বুঝবো যে তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো যে আমাদের সিস্টেমটা মূলধন কিভাবে এসেছে, মূলধনটা কিভাবে এসেছে। প্রারম্ভিক মূলধন যখন আমরা বলবো তখন এইভাবে বললে ভালো হয়। নগদ হচ্ছে 1,05,000, আসবাবপত্র 80, যন্ত্রপাতি 90 এবং ঋণ 35, মূলধন হচ্ছে 2,40,000। এরপরে 8 তারিখে আমার যেটা আমি দেখেছিলাম যে 8 তারিখে সে কিসের জন্য করেছে, 8 তারিখে সে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করেছে, তো বাকিতে যন্ত্রপাতিটা বেড়ে যাবে এবং পদি হিসাবটাও বেড়ে যাবে, যন্ত্রপাতি বেড়ে যাবে, পদি হিসাবটাও বেড়ে যাবে। এরপরে যাও তুমি, গেল। এরপরে 12 তারিখ কি বলেছে, নগদে সাপ্লাইজ ক্রয়। তাহলে নগদে যদি সাপ্লাইজ করা হয়ে যায় ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে সাপ্লাইজ হচ্ছে তোমার সম্পদ, সাপ্লাই আর নগদের টাকা কমে যাচ্ছে, এই সাপ্লাইজ 7,000 টাকা কমে গেছে এবং নগদ 7,000 টাকা কমে গেছে। এবং লাস্ট যে কথাটা বলেছে সেটা হচ্ছে 31 তারিখে লেনদেন, পদি হিসাব পরিশোধ করেছে। পদি হিসাব করেছে, ভালো কথা, আমরা নগদ কমিয়ে দিব, পদি হিসাব কমিয়ে দিব, এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। এই যে নগদান কমে গেছে, পদি হিসাব কমেছে এবং সবগুলো যোগ করে 3,11,000, 3,11,000। আমার মনে হয় তোমাদের এটা বোঝার বাকি নেই, তাই না স্টুডেন্ট? আবারও বলছি, স্যার জি স্যার বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মনে হয় কি বলো বলো একজন, বুঝতে পারছি স্যার, লেকচার শুনতেছি স্যার। ওকে, নাও আমার মনে হয় যে আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো যে যা আসে বারবার আমি ঘুরে ফিরে তো একই আসবে। আমি বলেছিলাম যে আমরা যদি 26 ইংলিশে অ্যালফাবেটটা জানি তাহলে কিন্তু মাই, MY মাই, গো, জিও গো, এই কথাটা আমরা পারবো, সে যেভাবেই হোক না কেন। আমি যদি বাংলা অক্ষরগুলো চিনতে পারি সরাসরি কখন, তাহলে আমার যে অক্ষরগুলোই আসুক না কেন আমরা বুঝতে পারবো। এইখানে যদি আমরা হিসাব মানে এই যে হিসাব খাতগুলো বা আমরা যেটা প্রারম্ভিকে যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এই অঙ্কগুলো খুবই ইজি। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই ইজি। আমরা 13তে চলে যাচ্ছি। আমাদের দেখতে হবে যে আমাদের কতগুলো অঙ্ক আছে, তোমরা দেখো। আমাদের মনে হয় 14টা অঙ্ক, আমরা 14 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা দেখতে পারবো। 14 বা 15 নম্বর অঙ্কটা 15 কি বলা হয় বড় ডিয়ার স্টুডেন্ট, 15 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। আমরা এখন তোমাদের সামনে আমরা 12 শেষ করেছি, এখন আমরা যেটা শুরু করবো 13। গুড। 13তে আমরা দেখতেছি জনাব কামাল চট্টগ্রাম খাতুনগঞ্জ এক ব্যবসায়ী 2018 সালের জানুয়ারি মাসে তার ব্যবসা সংগঠিত লেনদেন সমূহ ছিল এত, নগদ এত টাকা নিয়ে 100 টাকা আজমত আরম্ভ করলো, নগদ 1,50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। আরম্ভ করার অর্থ আমরা জানি, সবাই তোমাদের জানা আছে বা তোমরা জেনে ফেলো, সোনালী ব্যাংকের জমা দেওয়া হলো। এইটা হয়তো তুমি নতুন পাচ্ছ। ব্যাংকে জমা দিয়েছি, কোথা থেকে দিয়েছি, নগদ থেকে দিয়েছি, ব্যাংক আর হচ্ছে নগদান। আবার বলছি 3, সোনালী ব্যাংকে জমা দিচ্ছে সোনালী ব্যাংক আর হচ্ছে নগদান। আবারও বলছি সোনালী ব্যাংকে জমা দিচ্ছে সোনালী ব্যাংক নগদান, বিকজ তুমি নগদ টাকা ব্যাংকে জমা দিচ্ছে, নগদ কমে গেছে, ব্যাংক বেড়ে গেছে। আয়কর প্রদান, এটা হলো পার্সোনাল, উত্তোলন নগদান, উত্তোলন নগদান। আবার বলছি উত্তোলন নগদান, আয়কর উত্তোলন নগদান। 10 নম্বরে আমরা শিখেছি, 10 নম্বরে পণ্য ক্রয় 7,000 টাকা, এটা শিখেছি একদম 11 নম্বরেই। ঢাকার রফ এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয় এত টাকা, রফ এন্টারপ্রাইজের নিকট ধারে পণ্য বিক্রয়, এটাও আমরা শিখেছি যে প্রাপ্য হিসাব এবং কি বিক্রয়। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়েছে, এটাও আমরা জেনে ফেলেছি এর আগে, তবু আমি বলছি এটা পার্সোনাল এক্সপেন্সেস, উত্তোলন নগদান। আবার বলছি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিয়ার স্টুডেন্ট লিসেন টু মি, যে জীবন বীমা প্রিমিয়াম ওয়ান কাইন্ড অফ পার্সোনাল এক্সপেন্সেস। এই ছেলেরা এরকম তোমার পার্সোনাল কাজ থাকতে পারে, তুমি একটু মিউট করে নিলেই হচ্ছে যে কারো ডিস্টার্ব হয় না। আমার যে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যে তোমাদের ডিস্টার্ব হলে আমার খারাপ লাগবে।
আমাকে ডিস্টার্ব করার সুযোগ তোমার নেই। আচ্ছা, স্টুডেন্ট ডিয়ার স্টুডেন্ট, জীবন বিমা প্রিয়াম বলেছি, জীবন বিমা প্রিয়াম বা লাইফ ইন্স্যুরেন্স প্রিয়াম, এটা হচ্ছে তোমাদের পার্সোনাল এক্সপেন্সেস, উত্তোলন নগদান, ধারে বিক্রয়ের পাওনা আদায় হলো, নগদান প্রাপ্য হিসাব, পরিশোধ করা হলো নগদান না পদে হিসাব নগদান। এটা হচ্ছে আমাদের চার্ট হয়ে এলো। প্রারম্ভিক মূলধন 1.5 লাখ টাকা, এটা আমরা জানি। এরপরে কি বলেছে, 1 তারিখে একটি চালান তৈরি করতে বলছে। চালান মনে রাখতে হবে, চালান, চালানটা তুমি দেখে নাও যে 12 তারিখে লেনদেনের উপর চালান করেছে, 12 তারিখে লেনদেনটা দেখে নেই। কি বলেছে, ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান তৈরি করতে হয়, জানো তুমি। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে যা করা হয় তার নাম চালান। আমি চালানটা দেখে নেই। দেখো চালান কি লিখেছে, জনাব কামাল বিক্রেতা, খাতুনগঞ্জ, চট্টগ্রাম। এটা হচ্ছে প্রতিষ্ঠান, চালান নম্বর ক্রেতাকে, রাউফ এন্টারপ্রাইজ, ঠিকানা, তারিখ। আবারও বলছি, এটা হচ্ছে একটা প্যাড যেখানে তোমার প্রতিষ্ঠানের টোটাল বিষয়গুলো দেখা থাকে। টোটাল তুমি যদি ব্যবসায়ী হও, তোমার নাম দিয়ে ঠিকানা দিয়ে দিবা। এরপরে তুমি চালান নম্বরটা কত এবং কার কাছে তুমি বিক্রি করছো তার নাম ঠিকানা দিয়ে দিবা। এরপরে তোমার তারিখ দিবা। এরপরে ক্রমিক নম্বরটা হবে মালের বিবরণ। মালের বিবরণ হচ্ছে ধারে বিক্রয়, পরিমাণ কতটা কিংবা দর কত। পরিমাণ হচ্ছে 1 কেজি, 10 কেজি, 20 কেজি, যাই হোক। দর হচ্ছে 1 কেজি দাম 50 টাকা হলে 10 কেজি দাম এত, 1 কেজি এরকম করে একটা দিচ্ছে। এখানে 25,000 টাকা দিয়ে কিনেছে, কেনার পরে কথায় এসে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। দিস ইজ সাম কাইন্ড অফ কি চালান। আবারও বলছি, ধারে ক্রয় বিক্রয়ের ফলে এটা তৈরি হয়ে যায়। তাহলে আমরা চালানটাও দেখে দিলাম, আবার দেখে নেই এক নজর, আবারও দেখে নেই আবারও দেখে নিচ্ছি যে আমরা কিন্তু দেখে নিলাম, আমরা কিন্তু এটা বুঝে নিলাম যে আমাদের এটা কিন্তু আমরা সুন্দর করে বুঝে নিলাম, দিস ইজ সাম কাইন্ড অফ চালান। দেখো এক নজরে দেখে নাও, আবার ভালো করে দেখে নাও। ওকে, ডান। আমরা যাচ্ছি এরপরে আমাদের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে। সেটা তোমরা বুঝতেই পারছো, আমাদের বোঝার সুবিধার্থে বলো আর চলার সুবিধার্থেই বলো। আমার প্লিজ, বাপরে, আমার এখানে জয়েন করেছো 57, ঠিক আছে, ওকে, ডান, সব 60, ওকে। যে যারা যারা জয়েন করছো তাদের রোলটাই দিও, আদার্স রোল দিও না। তাতে কি হয়, আমি কনফিউজড হয়ে যাই, কারণ আমি রিপোর্ট দেই 2017 যাই হোক না কেন, 18 যাই হোক না কেন, আমি রিপোর্ট সাবমিট করি, দেখা যাচ্ছে রোল ইন অ্যাকর্ডিং টু সেই অনুপাতে হয় না, একটা বেশি হয়ে যায়, প্রায় একটা বেশি হয়ে যায়। কমও হয়নি তা না, প্রথম দিকে কম হয়েছে, এখন কিন্তু সেটা আবার মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে যদি তুমি অনেস্টিটা শো না করতে পারো, ফিউচারে তুমি অনেক বড় বড় যখন জব করবে বা অনেক বিশাল রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে, তখন কিন্তু তোমার অনেস্টিটা থাকার সুযোগ থাকবে না। ছোট ছোট বালিকণা, বিন্দু বিন্দু জল, আমরা পড়েছি মনে হয় যে ছোট ছোট অনেস্টি থেকে বড় বড় অনেস্টি তৈরি হবে, আর ছোট ছোট অন্যায় থেকে বড় বড় অন্যায় তৈরি হবে। এই কথাটা মনে রেখো, এই কথাটাই মনে রেখো। একটা বাচ্চা ছেলে ছোট একটা বিষয় সে যদি মানে অন্যায়ভাবে করে ফেলে, ও যখন বড় হবে তখন দেখবে যে বড় অন্যায়টাকে অন্যায় মনে হবে না। তার জন্য ছোট ছোট অন্যায়টাকে আগে বেশি আমাদের রিজেক্ট করা দরকার। এই কথাটা মনে রাখবা, ছোট ছোট অন্যায় যখন আমরা রিজেক্ট করব, তখন কিন্তু আমরা এটা সহজেই বুঝতে পারবো। যাক বাবা, আমরা যেটা বুঝতে পেরেছি সেটা আমি তোমাদেরকে উপস্থাপন করলাম। মূলধন তো 1.5 লাখ টাকা হয়েছে। তারপরে দেখো এই নগদে 3 তারিখে যে দেখো, এটা কি 3 তারিখ কি হয়েছে, আয় জমা দেওয়া হয়েছে। এই যে দেখো বাবা, নগদ বেড়েছে, ব্যাংক বেড়েছে, নগদ কমেছে। এরপরে পণ্য ক্রয় করেছে বাকিতে, ক্রয় মালিকত্ব কমেছে, বাকিতে পদে হিসাব, নগদে 36,000 টাকা, বিক্রয় এই টাকা। এই অঙ্কগুলো আমরা মনে হয় এর আগে বুঝেছি। আমাদের মনে হয় এই অঙ্কটা আমাদের সামনে বোঝা শেষ হয়েছে। ক্লিয়ার বাবা? এখন আমি যাব, জনাব শাফিন একজন ব্যবসায়ী 2015-এ 1 এপ্রিলে এত টাকা দিয়ে আরম্ভ করলো। এপ্রিল মাসে তার ব্যবসায়ী সম্বলিত লেনদেনগুলো ছিল এরকম। তানিয়া ট্রেডার্সের নিকট ধারে পণ্য বিক্রয় এত টাকা নিয়ে আমরা যদি শুরু করি, তাহলে নগদান আর মূলধন। তানিয়া নিকট ধারে পণ্য ক্রয় করা হচ্ছে, ভালো কথা, ক্রয় আর হচ্ছে
পদীয় হিসাব, রফ এন্টারপ্রাইজের নিকট যেটা হয়েছে বিক্রয়, ভালো কথা, তাহলে আমরা লিখব যে প্রাপ্য হিসাব এবং বিক্রয়। নগদে বিক্রয় করা হয়েছে, তাহলে নগদান আর হচ্ছে বিক্রয়। তানিয়া ট্রেডার্সকে পণ্য ফেরত প্রদান করা হলো, তানিয়া ট্রেডার্সকে পণ্য ফেরত করলে আমরা মনে রাখতে হয় পণ্য ফেরত যখন চলে যায় তাহলে সেটা ক্রয় ফেরত হবে, অফকোর্স তানিয়া ট্রেডার্স আর হচ্ছে ক্রয় ফেরত, তানিয়া ট্রেডার্স আর হচ্ছে ক্রয় ফেরত। রফের নিকট নিম্নমানের জন্য রফ এত টাকার পণ্য ফেরত পাঠায়, আমরা যার কাছে বিক্রি করেছি সে ফেরত পাঠিয়েছে, ভালো কথা, আমরা ফেরত পাঠিয়েছি, তাহলে আমরা মনে রাখবো যে আমাদের বিক্রয় ফেরত আর হচ্ছে প্রাপ্য হিসাব। তানিয়া ট্রেডার্সকে পরিশোধ করেছি, তাদের প্রাপ্য হিসাব না, পদী হিসাব, নগদান, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন আর হচ্ছে ক্রয়, পণ্য জন্য ক্রয়, নগদ টাকা হলে নগদান হতো। এই হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে এপ্রিল মাসে জনাব নিট ক্রয় বলতে হচ্ছে ক্রয় থেকে ফেরতটা বাদ যাবে, বিক্রয়ের ক্ষেত্রেও আমার বিক্রয় থেকে ফেরত বাদ যাবে। তাহলে আমরা ডেয়ারিস্ট্রেন এখানে ফলো করেছি, দেখো 13 তারিখে ক্রয় আছে, বাদ ফেরত দিয়েছি, নিট ক্রয় হয়েছে এটা, এবং এরপরে এত টাকা পণ্য বিক্রি করেছি, 10 তারিখে পণ্য বিক্রি করেছি, 1 লাখ টাকা এসেছে, ফেরত বাদ দিয়ে দিয়েছি, 90,000 টাকা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্রয়ের সাথে আমরা ফেরত বাদ দিলেই, আমাদের ফেরত বাদটা বাদ দিলেই নিট ক্রয় পেয়ে যায়। আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি, তোমরা হয়তো আমার সাথে বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে যেটা আমরা বারবার বললাম যে একটা চার্ট, টেবুলার চার্ট সামারি, যেটা আমরা বলবো যে নগদ বেড়েছে, মূলধন বেড়েছে, মূলধন ক্রয় করেছি, তাহলে পদী হিসাব বেড়েছে, আর হচ্ছে মালিকানা কমেছে, বিক্রয় করেছি, প্রাপ্য হিসাব বেড়েছে, মূলধন বেড়েছে, আমরা পণ্য বিক্রয় করেছি, তাহলে নগদে বিক্রয় করেছি, নগদ বেড়েছে, আর হচ্ছে মূলধন বেড়েছে, ফেরত চলে গেছে। একটা কথা মনে রাখতে হবে, ফেরত হলে পদী হিসাব কমেছে, আর অবশ্যই মনে রাখতে হবে ক্রয় ফেরত, ক্রয় করলে বিয়োগ হয়েছে, ফেরত দিলে অবশ্যই সেটা যোগ হবে। বিক্রয় ফেরত এটাকে মনে রাখতে হবে, প্রাপ্য হিসাব কমে, বিক্রয় করলে যখন বিক্রয় করেছিলাম তখন আমরা মূলধন কি হয়েছিল, বেড়েছিল, তাহলে আমরা এখন ফেরত দিয়ে সেটাকে কমিয়ে দিব, এটা হচ্ছে আমার কাজ। এরপরে হচ্ছে পণ্য উত্তোলন, আমি বলেছি উত্তোলন অন কাইন্ড অফ উত্তোলন আর নগদ ক্রয়, দুটোই হচ্ছে মালিকানার সত্তার সাথে সম্পৃক্ত। ক্রয় একটা ব্যয়, ডেয়ারিস্ট্রেন ইজ ওয়ান কাইন্ড অফ কি বলবো যে কমপ্লেক্স এন্ট্রি। আই থিঙ্ক কমপ্লেক্স এন্ট্রি বলতে আমি মনে করি যে এটা একবার বাদ যাবে, একটা যোগ হবে, এটা মূলধনের সাথে, কারণ হচ্ছে উত্তোলন মূলধনের সাথে বাদ যায়, আবার আমাদের ক্রয় হচ্ছে আগে নিয়ম হচ্ছে ক্রয় যেটা হয় সেটা মনে রাখতে হবে যে ক্রয়ও বাদ যায়, তাই না? কিন্তু ক্রয় মনে রাখতে হবে ক্রয়। দেখো আমরা ক্রয় যখন করেছিলাম তখন বাদ দিয়েছিলাম, এখন ফেরত আমরা সেই ক্রয়টা কমে গেছে, সেই ক্রয়টা কমেছে যোগ হয়ে যাচ্ছে। তার মানে একটু বোঝার চেষ্টা করো যে ক্রয় না, আসলে আমরা উত্তোলন বাদ দিয়েছি কেন, তারপরে বলুন স্যার যে ক্রয় তো ব্যয়, তাহলে কেন এটা আমরা যোগ করব? বাবা একটা কথা যে যদি কোনো প্রফিট না হয়, আমি একটা পণ্য ক্রয় করলাম 10,000 টাকা, সেইটা 10,000 টাকায় বিক্রি করলাম, এটা ক্রয় না বিক্রয় না, মানে যে পণ্য কিনেছিলাম সেই পণ্যটাই বাদ দিচ্ছি। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তোলন বাদ যাচ্ছে এবং ক্রয়টা যোগ হয়ে যাচ্ছে, এটা ক্রয় না, এটা ক্রয় না, এটা ক্রয় ফেরতের যেমন একটা কাহিনী সেরকম এটা ক্রয় না, ক্রয় হয়েছিল ব্যয় হয়েছিল, সো ক্রয় না, এটা যোগ হয়েছে। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আধুনিক এটা তো বলেই দিলাম যে প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় আয়, পদী হিসাব দায়, ক্রয় ফেরত দেয়, বিক্রয় ফেরত হচ্ছে আয়, প্রাপ্য হিসাব সম্পদ দায়। এগুলো মনে হয় তোমরা, আমার মনে হয় এগুলো এত বোঝানো হয়েছে যে তোমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা 15 নম্বরে দেখি কোনো ব্যতিক্রম কিছু আছে কিনা। 18 নগদ এত টাকা ব্যাংক ঋণ নিয়ে, এটাও শিখেছি, প্রতি মাসে লেনদেন, এটাও শিখেছি। 70,000 টাকার মূল্যে ডেলিভারি বয় ক্রয় করেছে, নগদ এত টাকা পরিশোধ, বাকিটা নোট দিয়েছে, তাহলে কি ক্রয় হচ্ছে 70,000 টাকা, নগদ দিয়েছে 20,000 টাকা, একই নোট দিয়েছে, প্রাপ্য নোট। আবার বলছি ডেয়ারিস্ট্রেন, আবারও নোট দিয়েছি, তাহলে পদীয় নোট, তাহলে কি হলো, তিনটা বিষয় থাকলো, একটা হচ্ছে কি ডেলিভারি ভ্যান, এরপর হচ্ছে
নগদান, এরপর হচ্ছে পদীয় নোট। ডিয়ার স্টুডেন্ট, আবারও বলছি এই বিষয়টা একটু তোমাদের কাছে মনে রাখো। 2 নম্বর, আবারও বলছি 70,000 ডেলিভারি ভ্যান, নগদান আর হচ্ছে পদীয় নোট। পণ্য ক্রয় করা হলো আগের মতোই, জনাব রফিকের 7,500 টাকা পণ্য বিক্রয় করা হলো, নগদে পাওয়া গেছে, নগদে তো পাইছি, বাকিটা হচ্ছে বাকি বিক্রয় ফেরত। এর আগে বলেছি অফিসের জন্য এত টাকা যন্ত্রপাতি ক্রয়, নগদ এত টাকা পরিশোধ। এটাও আমাদেরকে বারবার বলা। কমিশন পাওয়া গেল, নগদান কমিশন হয়, বিজ্ঞাপন পরিশোধ বিজ্ঞাপন নগদান। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, তো তুমি জানোই যে 80 আর হচ্ছে 40, 1,20,000, সাথে 50 যোগ 1,70,000, আবার 50 বিয়োগ, সেটা হচ্ছে কি আমার 1,20,000। ওকে, এই তারিখে আধুনিক পদ্ধতির শ্রেণীবিন্যাস আমরা বারবার করেছি। সমীকরণ প্রভাব, এটাও আমরা বারংবার শিখেছি। তারপরে আমরা দেখি একটু 1,20,000 ঠিকই আছে। এরপরে হচ্ছে ডেলিভারি ভ্যান সম্পদ, নগদান সম্পদ, পদীয় নোটস দায়, ক্রয় ব্যয়, নগদান সম্পদ, নগদান সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, বিক্রয় আয়, বিক্রয় ফেরত আয়, প্রাপ্য হিসাব। এটা এভাবে আমরা অঙ্কগুলো সাজিয়েছি। আজকের বিষয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আমরা কিন্তু খুব লেকচারের শেষ দিকে চলে এসেছি। তোমরা আমাকে যে কোনো কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে কোশ্চেন আমি শুনতে যাচ্ছি, বলো স্টুডেন্ট, বলো। হ্যালো, এনিওয়ান, বলতে চাচ্ছ কিছু? দেখো তো, বলতে চাচ্ছ কিছু কেউ? হ্যালো, আচ্ছা দেখি কি কি আছে। ইর্তিজা, আচ্ছা আমার মনে হয় আমি